আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। সাইদুলের বাবা হঠাৎ করে একটু বাইরে যাচ্ছে, একজনে ফোন দিয়েছে, বালাসুর যাচ্ছে, একটা কাজের জন্যই যাচ্ছে। সাইদুল বাবা বালাসুর থেকে এসে তারপর গোসল টোসল করে সকালে নাস্তা খাবে। আমি এদিকে নাস্তাটাও তৈরি করি, আর এদিকে তো সাইদুলের বাবা উঠে গেছে, সারামণি শুয়ে আছে, সাবা উঠে রেডি হচ্ছে, ও কোচিংয়ে যাবে। ওর 8:30 থেকে কোচিং, 8টা বাজেই উঠেছে। তারপর আমি ঘরগুলো গুছাবো, সবাই তো ঘুম থেকে আস্তে আস্তে উঠতেছে। আমি এখন রান্নাঘরে চলে যাই, আগে নাস্তাটা তৈরি করি। ভাবি তো সকালের কাজ ভাবি করে চলে গেছে, এখন থাল বাসনগুলো গুছিয়ে রাখি, তারপরে নাস্তাটা বানাই। এই যে সাবা রেডি হয়ে বেরিয়ে পড়লো। আর আমি আজকেও পরোটা বানাচ্ছি। গতকালকে যে পরোটা বানিয়েছিলাম শুক্রবার দিন, সেই মানে পরোটার গুলটা রয়ে গেছে, মানে পরোটার যে শেপ বানিয়েছিলাম সেগুলো রয়ে গেছে। 2 মেয়ে তো আর খায়নি। তারপরে 3টা শেপ ছিল, সেইটাইকে আজকে আবারও পরোটা ভেজে নিলাম। 2টা পরোটা ভাজলাম, একটা রুটি ভাজলাম। আমি অবশ্য পরোটা খাবো না। এই যে মা আর সাইদুল বাবা সকালে নাস্তা করে নিতেছে। সাইদুল বাবা গতকালকের গোস্ত দিয়ে খাচ্ছে, মা খিসা দিয়ে খাচ্ছে, পাটিসাপটা পিঠা আছে, মাকে ডিম পোস্ট করেও দিয়েছি। আমি অবশ্য একটা রুটি খাবো, এখন খাবো না। আমি গতকালকে আমার পিঠা খেয়ে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল, এই জন্য আজকে একটু দেরিতে খাবো। সকালে উঠে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটও খেয়েছি। তারপরে যে জান্নাত পাখিও চলে আসলো বোনকে তোলার জন্য, বলতেছে আপু উঠো। তারপর তো নাস্তাকে সাইদুল বাবা চলে গেল দোকানে, আর আমি ঘরগুলিও গুছাই। আজকে আর চা বানালাম না, সকালে পিঠাও খেলো, এজন্য চা বানানো হয় না। যদি সারামণি খায় ওকে চা বানিয়ে দেব। তারপরে এই যে সারামণি উঠেছে, উঠেই ফ্রেশ হচ্ছে। আর আমি এক এক করে এখন প্রত্যেকটা ঘরে গুছাই, তারপরে সারামণি আর আমি একসাথে বসে নাস্তা খাবো নে। ঘরগুলি তো গোছানো হয়ে গেল। চলে আসলাম রান্নাঘরে, চাল ভিজালাম আর মাছ ভিজিয়ে রাখলাম। গতকালকে যে রুই মাছ কেটেছিলাম, আমি তো হালকা লবণ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম, আজকে বের করেছি। তারপরে যে সারামণি আর আমি সকালে নাস্তা করে নিলাম, একটা রুটি সারামণি আর আমি দুজনে মিলেই খাবো, আমি অল্পই খাবো। তারপরে আবারও রান্নাঘরে চলে আসলাম, জলপাই আচারটা জাল দিতেছে। গতকালকে তো জাল দিয়েছে, আজকে আবারও জাল দিতেছে। 2-3 বার জাল দিলে জলপাই আচারটা ভালোও থাকে আর খেতেও খুব ভালো লাগবে। আর এর মধ্যে তো আমি কোনো পানি দিইনি, সিল্কা দিয়েছি। তারপরে এখন চিনি দিয়ে জাল দিতেছি। নামানোর মানে যখন হয়ে যাবে পাঁচফোড়ন দিব, আরও কিছুক্ষণ জাল দেই। তারপর তো ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলেও গেল, আর এদিকে সাবা পড়তে বসেছে, সারামণি পড়তে বসেছে। আমিও রান্নাঘরে চলে যাই, রান্নাটা শুরু করে দেই। চলে আসলাম তো রান্নাঘরে। আমি আসার পরেই তো 3 মেয়ে চলে আসলো ঝালমুড়ি খাওয়ার জন্য। এই যে সাবা মেখেছে, সারামণি মেখেছে, জান্নাত বুড়িও মেখেছে ঝালমুড়ি। 3 মেয়ে ঝালমুড়ি খাচ্ছে। আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে লাল শাকটাও বসিয়ে দিব। আজকে রুই মাছ ভোনা করব, ওই যে সকালে বের করে রেখেছিলাম সেই রুই মাছ। সারামণি জান্নাত বলতেছে তুমি খাও, আমি খাচ্ছি, তুমি খাও। আর এই যে লাল শাক, রুই মাছ ভোনা আর জলপাই দিয়ে ডাল। ভাতটা তো বসিয়ে দিলাম। তারপরে জলপাই ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে। আর ভাতটাও বলক আসলো। আমি তো এদিকে এখন সব কিছু কোটাকাটি করে নিব। আর জান্নাত পাখি বসে বসে তো ঝালমুড়ি খাচ্ছে।
তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো জান্নাত পাখি কি সুন্দর চোখে আইলাইনার দিয়েছে, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে জান্নাত পাখিকে। ডালটা তো 2-3টা সিস হওয়ার পর নামিয়ে রেখেছি। তারপরে এই চুলায় তেলটা গরম করে নিলাম, ভাতটা ঠিকা দিয়েছি, রুই মাছটা হালকা ভেজে নিয়ে লাল শাকটা পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিব, তারপরে গালিয়ে বাগার দিব। শাক আর মাছ ভাজা হোক, আর এই ফাঁকে ডালটা ঘুটে নিই। প্রেসার কুকার তো সিদ্ধ হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে তারপর ভালোভাবে ঘুটে নিব। আর আমি আস্তে আস্তে মাছটা একটু উল্টিয়েও দিলাম। মাছটা বেশি ভাজলাম না, হালকা ভেজে আর ডালের মধ্যে জলপাই দিয়ে দিয়েছি। এখন চুলায় কিছুক্ষণ জাল দিব, তারপরে বাগার দিব। আর মাছটা এই যে হালকা ভেজেছি, বেশি ভাজলে সাইদুল বাবা পছন্দ করে না। যে কোনো মাছ আমি ভুনা করলে হালকা ভাজি, আবার অনেক সময় না ভেজেই ভুনা করি। লাল শাকটা তো হয়ে গেছে, এই যে আমি একটা কাঠের ইজুরির সাহায্যে লাল শাকটা একটু হালকা গালিয়ে নিতেছি, তারপরে বাগার দিব। আর এদিকে যে ডালটা একটা পাত্রে মানে বাটিতে বেড়ে রেখেছি, আর রসুন আর শুকনা মরিচটা জিরা ভেজে নিতেছি চুলায়। তারপর তো রসুন পেঁয়াজ আর জিরা ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছিলাম ভেজে, এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। আমি ডাল সব সময় নামিয়ে বাগার দিই, এই জিনিসটা আমার সেজু যা ঢলির থেকেই শেখা। ও সব সময় নামিয়ে বাগার দিত, আমার কাছেও ভালো লাগতো, এই জন্য আমিও এইভাবে এখন বাগার দিই। তারপর আবার চুলার পরে মানে চুলার সামনে চলে আসলাম। এক চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি, ওটার মধ্যে মাছ ভোনা করবো, আর এই চুলায় লাল শাকটা বাগার দিব। শাকটা তো গালানো হয়ে গেছে, রসুন আর শুকনো মরিচটা ভেজে নেই। রসুন আর শুকনো মরিচটা ভাজা হলে এখন শাকটা দিয়ে আস্তে আস্তে শাকটা বাগার দিয়ে ফেলি। শাকটা বাগার দেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, আদা রসুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপরে মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম, এখন একটু শাক দিয়ে বলক আসলে পরে শাক দিলাম, নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দিব, সাথে টমেটো কাঁচামরিচ সবই দিব। আর পাশে চুলায় মাছ ভেজে নিতেছি সাবা সারার জন্য।
তারপর তো আমার তরকারিটা হয়ে গেল, রুই মাছের ঝোল টমেটো দিয়ে, সাথে ধনেপাতাও দিয়েছিলাম। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। তারপরে সাইদুলের বাবা চলে আসলো নামাজ পড়ে, দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা, সাইদুলের বাবা, সাথে আমি সারামণি খেতে বসে পড়বো। এই যে আমি লাল শাক দিয়ে খেয়ে নিলাম, আর সারামণিকে মাছ ভাজা দিয়েছে, কিন্তু সে মাছ ভাজা খায়নি, বলতেছে আমি পেটির মাছ ভাজা খাবো না। পরে ওর ভুনা মাছে দিলাম আবার। এই যে রুই মাছের ঝোল নিলাম, আলহামদুলিল্লাহ তরকারিটা ভালো হয়েছিল। ধনেপাতার একটা ঘ্রাণ, টমেটো, খুব মজা হয়েছিল তরকারিটা। আজ সারামণিও দেখো এই ঝোল দিয়ে ভাত খেয়ে নিল, ও বলল খুব মজা হয়েছে তরকারিটা, ভাজা মাছ আর খায়নি। দেখতে দেখতে তো বিকেল হয়ে যায়, দিন তো অনেক ছোট। তারপরে পাঁচফোড়নটা আমি একটু তেলে নিয়েছি, ভেজে নিয়েছি, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আচারের জন্য। ব্লেন্ড করা হয়ে গেছে, চুলায় তো আচারটা দিয়ে দিয়েছিলাম। এখন একটু একটু করে দিয়ে, মানে পুরাটা দিব না, যতটুকু দরকার অতটুকু দিয়ে তারপরে হালকা নাড়াচাড়া করে আজকে আচারটা জাল দেওয়া হয়ে যাবে। সকালে একবার জাল দিয়েছি, এই যে বিকালে আবারও জাল দিতেছি। এই যে আমার আচার জাল দেওয়া হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। আর টক ঝাল মিষ্টি আচার, তো এই আচারটা তোমরা যে কোনো ডাল ভাত তারপরে খিচুড়ির সাথে খেতে পারবা, অনেক ভালো লাগবে। তারপর তো আসরের নামাজ শেষ করে আবারও রান্নাঘরে আসলাম, ফুলকপিটা একটু সিদ্ধ করে নিতেছি। বা ফুলকপি পাকোড়া খাবে, সন্ধ্যার পরে ভেজে দিব। আর আলু আর ডিমও সিদ্ধ চড়েছি, মানে সিদ্ধ করে নিতেছি প্রেসার কুকারে আস্তে আস্তে। তারপর তো মাগরিবের নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে, ডিম চপগুলো বানিয়ে নিতেছি। তোমাদের প্রথম থেকে একটু রেসিপিটা দেখাবো, কিন্তু তখন সাইদুল ফোন দিয়েছিল, কথা বলতেছিলাম, আর পুরোপুরি রেসিপিটা দিতে পারিনি, কিভাবে ডিম চপের মানে আলুটা কি কি দিয়েছি। এখানে আমি একটু পাঁচফোড়ন আর একটু মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ, আর কিছুই দিই না। আর ডিমটা সিদ্ধ করে যেভাবে লম্বা লম্বা করে চপ বানিয়েছি, ডিম দিয়ে মানে আলু দিয়ে ডিম চপ। আর যে ফুলকপির মধ্যে আমি একটু লবণ আর চিলি ফ্লেক্স মানে মরিচের গুঁড়া দিয়েছি, আর এখানে আটাটা গুলিয়ে নিয়েছি, আটার সাথে একটু মরিচের গুঁড়া আর দিয়েছি লবণ, আর কিছু না। এই দিয়ে ভালোভাবে আটাটা সানিয়ে নিয়েছি, মানে একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে চুপিয়ে চুপিয়ে ভেজে নিব, তেলটা গরম হচ্ছে। তারপর তো তেলটা গরম হয়ে গেল, এখন আমি প্রথমে ফুলকপি আর ডিম ভেজে নিই। আর সারামণি চা বানাচ্ছে, ও চা খাবে, ও এইগুলো খাবে না, আমি আর সাবাই খাবো। এজন্য ফুলকপি দেই আর 4টা ডিম চপ দেই। পরে রাত্রে সাইদুলের বাবা আসলে সাইদুলের বাবাকে পরে গরম গরম ভেজে দিব। ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, যে কোনো জিনিস একটু গরম গরম খেতে ভালো লাগে শীতের মধ্যে।
তারপর তো আস্তে আস্তে জালে ভেজে নিলাম, তারপরে তুলিও নিয়ে এসেছি। এখন সাবা আর আমি বসে খাবো। আলহামদুলিল্লাহ, পাকোড়া আর ডিম চপটা অনেক মজা হয়েছিল, মচমচা হয়েছে, ভালোই লেগেছে খেতে আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।